সুপ্রিয় দর্শক, আমি আফজাল হোসেন, স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। দেশ গড়তে জুলাই পদযাত্রা চলছে এনসিপির। গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদের শাহাদাত দিবসে এনসিপির সমাবেশ ছিল গোপালগঞ্জে। মঙ্গলবার এনসিপি মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচি ঘোষণা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে। উত্তেজনা তৈরি হয় ওই জেলায়। সমাবেশ আক্রান্ত হয় নেতৃবৃন্দের ফিরে আসার পথে তাদের গাড়ি বহরে হামলা হয়। প্রতিবাদে ফেটে পড়েন এনসিপির নেতাকর্মীরা। হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের ঘোষণা আসে সরকারের পক্ষ থেকে। জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলো সহ বিভিন্ন মহল থেকে প্রতিবাদ ও নিন্দা জানানো হয়। গোপালগঞ্জের ঘটনা, সারা দেশের প্রতিক্রিয়া, রাজনীতিতে এর প্রভাব নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় গোপালগঞ্জে কারফিউ। আর এসব নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন এবিএম মোশাররফ হোসেন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক বিএনপি, আনিস আলমগীর, সাংবাদিক ও কলামিস্ট, এবং ফয়সাল মাহমুদ শান্ত, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন। এজন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখার নম্বরে, এছাড়া ফেসবুকের মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। দর্শক সুনাম শুনছিলেন। আমরা আজকের আলোচনার বিষয় দিয়েছি গোপালগঞ্জে কারফিউ। আনিস আলমগীর ভাই, আপনাকে দিয়েই শুরু করি। সারাদিনে কি হলো না হলো এগুলো মোটামুটি খবর সবাই আমরা জানি, কিন্তু একটু বিশ্লেষণ শুনতে চাই যে কি ঘটলো, কোন ঘটনা হলো গোপালগঞ্জের। এটা তো স্পষ্টই শক্তি প্রদর্শন। আপনি শক্তি প্রদর্শন করতে চাচ্ছেন, আমি আমার শক্তি কতটুকু আছে সেটা দেখাতে চাচ্ছি। আমি একটা স্ট্যাটাস দেখছিলাম, একজন মৌচাকে ঢিল মারার মতো হলো এখানে। আমি আজকের দিনটা যেহেতু আবু সাঈদকে স্মরণে একটা শহীদ দিবস, ইনফ্যাক্ট আমরা যে পেছনে যদি তাকাই তাহলে দেখি যে 2024-এর এই দিনে আবু সাঈদ যে আত্মত্যাগ করেছে, সেটা শেখ হাসিনার সরকারের যত স্বৈরতান্ত্রিক বলি, আমরা যাই কিছু বলি, সেটার অবসানের একটা সূচনা হয়েছিল এই দিন। এবং আজকে যদি আপনি খেয়াল করেন, আজকে থেকেই এই আন্দোলন এমন মাত্রায় গিয়েছে, আমরা যারা কথা বলি তারাও কিন্তু আর শেখ হাসিনার পক্ষে কথা বলার মতো কোনো যুক্তি খুঁজে পায়নি। যে এমন একটা দিন আবু সাঈদকে হত্যা করা হলো, একটা এমন একটি ছেলে যে আন্দোলন করছে কোটার জন্য। আমি তখন কোটার জন্যই বলেছিলাম যে একটা সরকারি চাকরিতে কীভাবে একটা লোক জীবন দিয়ে দিতে পারে। এখন অনেকে বলছে আপনি তো সরকারি চাকরির কথা বলছেন কেন, সেটা তো একটা এক দফার ছিল। এক দফা তো তখন ছিল না সেই অর্থে। তো আমি এই জায়গায় যাই, আমি সেদিন যে সমালোচনাটা করেছিলাম সেই সমালোচনার দৃশ্যটা আজকেও দেখতে পাচ্ছি। আজকের এই দিন আমি আশা করেছিলাম যে এনসিপি ঢাকায় তাদের একটা এমন একটা কর্মসূচি নেবে যাতে করে সেই দিনটাকে তারা স্মরণ করে একটা বড় ধরনের শোডাউন বলেন, একটা বড় একটা আবু সাঈদের প্রতি শ্রদ্ধা জানানো, সেটা তারা আবু সাঈদের কবর জিয়ারত করেছে। আজকে করলে হয়তো আরও ভালো লাগতো। কিন্তু সেই দিনে আজকে আমরা দেখছি যে আবু সাঈদকে যেভাবে পুলিশ হত্যা করেছিল, তার বুকে গুলি করেছিল, সে একই কায়দায় আজকে গোপালগঞ্জে 4টা ছেলে মারা গেল। পুলিশ বলছে যে এরা আমরা লিথেল ওয়েপন ইউজ করি নাই। সেনাবাহিনী বলছে এটা ফাঁকা গুলি করেছে। তাহলে 2টা ছেলের বুকে গুলি পাওয়া গেছে। তাহলে এই 4টা লোক কিভাবে মারা গেল? এগুলো হাওয়া এসে জিন ভূতে মেরে গেছে? তা তো না। আপনি এই কর্মসূচিটা দেখেন, গোপালগঞ্জকে আমরা দেখি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মস্থান। আমরা যদি বাংলাদেশে আমাদের জাতীয় নেতাগুলোর দিকে তাকাই, জিয়াউর রহমানের জন্মস্থান বগুড়া, এরশাদের জন্মস্থান রংপুর, এখানে একটা সেন্টিমেন্ট আছে তাদের নেতাদের ঘিরে। ইভেন খালেদা জিয়ার ফেনী, সেটাও কিন্তু একটা বড় ধরনের সেন্টিমেন্ট। এখানে তো 2জন নেতা, বঙ্গবন্ধু গেলেন, দেন শেখ হাসিনা আসলেন, 2জনের ওই এলাকার লোকদের স্বাভাবিক একটা সেন্টিমেন্ট তাদের থাকে। তো সেই সেন্টিমেন্টের দিন আজকে এনসিপি সেখানে, আপনি শুরুতে বলছিলেন যে এনসিপি এই দেশ গড়ার কর্মসূচি নিয়ে, তাদের কর্মসূচিটার নাম ছিল দেশ পদযাত্রা। হঠাৎ করে তাহলে আজকে এটা চেঞ্জ হয়ে গেল কেন? আজকে এটা কেন রোড টু গোপালগঞ্জ হয়ে গেল? তার মানে হচ্ছে যে এনসিপি এই বার্তা দিয়ে এক ধরনের উস্কানি শুরুতেই দিয়ে দিয়েছে। এই উস্কানিটা আপনি আরও বেশি সক্রিয় হয়
আপনি যদি 32 নম্বর ভাঙা হয় সেই কাহিনী যদি দেখেন, 32 নম্বর ভেঙেছিল, এখন তার বাড়িতে যাচ্ছেন আপনারা, তার এলাকায় যাচ্ছেন, আগে থেকে উস্কানি দিচ্ছেন সেটাকে স্বাধীন করা হবে। সেখানে আপনার এর আগে সোশ্যাল মিডিয়াতে বলছে বঙ্গবন্ধুর কবর সেখানে রাখা হবে না। সো আগে থেকে যে এক ধরনের উস্কানি বা ওরা যে ভেবে নিয়েছে, গোপালগঞ্জবাসী যে ভেবে নিয়েছে, আমি যেটা বলছিলাম যে এই জাতীয় নেতাগুলোকে আমরা তো ইচ্ছে করলে মানুষের হৃদয় থেকে মুছে দিতে পারি না, তাই না? তারা তো তাদের এলাকার লোকদের, তাদের জাতির কাছে হৃদয়ে আছে। এগুলো ব্রাশ দিয়ে যদি আপনি মুছতে চান তাহলে সেখানে এই ধরনের উল্টা প্রতিক্রিয়া হয়। জি, এনসিপি যে সেখানে কি তাহলে সমাবেশ করতে পারবে না? গোপালগঞ্জ কি কাউকে বন্ধক দেওয়া হয়েছে? আওয়ামী লীগের সেটা পৈতৃক সম্পত্তি, সেখানে কেন যাবে না? অবশ্যই যাবে, তাদের নাগরিক অধিকার আছে। তারা যে পুরো বাংলাদেশ স্বাধীন, যে কোনো জায়গায় তারা সমাবেশ করতে পারে। কিন্তু সমাবেশের নামে যদি আগে থেকে আমি এমন একটা এনভায়রনমেন্ট তৈরি করি যেখানে আমাদের সাংঘর্ষিক কিছু আমরা প্রত্যাশা করি, তো সেই জায়গায় এসে তো বিরোধটা তৈরি হয়ে জি। যায়। এবং আনিস ভাই, আপনার কাছে আবার আসবো। আমাদের সময় আজকে কম, 30 সেটাই মিনিট সময়, আমি শেষ করে দিচ্ছি। সেটাই ঘটেছে এখানে। একদিকে এনসিপির একটা শান্তিপূর্ণ সমাবেশে আওয়ামী লীগ হামলা করেছে, পুলিশের গাড়িতে তারা হামলা করেছে। একইভাবে তারা এনসিপি এমন সব উস্কানিমূলক কথা বলেছে, সেখানে দাঁড়িয়ে মুজিববাদের কবর রচনা করতে চেয়েছে, মুজিববাদ শেষ করে দিতে চেয়েছে। তা যতগুলো যেভাবে এসেছে, আমি মনে করি যে দুই পক্ষ থেকে, এই পক্ষ থেকে যেমন অগণতান্ত্রিকভাবে তাদেরকে হামলা করা হয়েছে, ওই পক্ষ থেকে কমপ্লিট একটা উস্কানি ছিল এখানে, যাতে এই ধরনের সংঘর্ষ হয়। এবং এই সংঘর্ষের মূল কি, আসলে কি, এটা কি জিইয়ে রেখে আমাদের যে গতিপথ, ফেব্রুয়ারিতে যে ইলেকশন, সেটাকে নস্যাৎ করা কিনা, সেটা এখন প্রশ্ন। মোশাররফ ভাই, একই প্রশ্ন, ছোট করে প্রশ্ন করি, কি বার্তা দিল আসলে গোপালগঞ্জ? না, আসলে আজকে গোপালগঞ্জে যেটা ঘটেছে সেটা কোনো অনাকাঙ্ক্ষিত। আজকে দেখেন যে পতিত স্বৈরাচার, যেটাকে আমরা বলি ফেসিস্ট শেখ হাসিনা পলায়নের পর গোপালগঞ্জে আজকে যে এনসিপির যে পদযাত্রা, এখন এটা কি ওখানে গোপালগঞ্জের যারা এই ঘটনার সাথে সংশ্লিষ্ট তাদের ভূমিকা কতটুকু, প্রশাসন আমরা যতটুকু দেখেছি বারবার মিডিয়াতে এনসিপির নেতৃবৃন্দ বলছে, আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে এ ধরনের কোনো ঘটনা ওখানে ঘটবে না, সব কিছু নিয়ন্ত্রণ আছে। তো এখানে মনে আমার একটা ষড়যন্ত্র আছে যে আসলে এই ঘটনা কি ঘটবে, এটা কি প্রশাসন জানতেন? অথবা এই ধরনের একটা পরিস্থিতি তৈরি হলে বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে একটা অশান্ত পরিবেশ তৈরি হবে, যা কোনো মহলের যে বিশেষ পরিকল্পনা সেটা বাস্তবায়ন হবে এইটা। কিন্তু যে ঘটনাটা ঘটেছে আজকে, ধরেন এনসিবির মিছিলের উপর সমাবেশের পরবর্তী যে হামলা হয়েছে, এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। একটা যে কোনো গণতান্ত্রিক দেশে আমি আমার কথা বলবো, আপনি আপনার কথা বলবেন, এবং সেইটা শোনার মতো সেই মানসিক ধৈর্য আমাদের থাকতে হবে। যার জন্য তো আমরা বলছি একটা নতুন বাংলাদেশ আমরা তৈরি করতে চাই, নতুন একটা গণতান্ত্রিক পরিবেশ আমরা তৈরি করতে চাই, বাংলাদেশটাকে মেরামত আমরা করতে চাই। কিন্তু আমাদের মনোজগতে যদি সেই আগের ফেসিস্টের মতো অবস্থা থাকে, যেমন ওখানে আওয়ামী লীগের এখন নিষিদ্ধ, তা নিষিদ্ধ লোক প্রশাসন কি করেছে, তারা কিভাবে ওখানে থাকে? আমি তো দেখলাম যে খবরে স্পষ্ট বলেছে, একজনের নাম ধরেছে, ছাত্রলীগের সাধারণ সম্পাদকের নেতৃত্বেই হামলা করা হয়েছে। নিশ্চয়ই ওই নেতা ওখানে ছিলেন। তাইলে প্রশাসন তো আগে থেকে একটা মেজারমেন্ট নেওয়া উচিত ছিল, প্রোটেকশনের ব্যবস্থা করা উচিত ছিল, কিন্তু প্রশাসন তো সেটা করে নাই। বরং এনসিবির নেতৃবৃন্দ বারবার বলেছে, আমরা দেখেছি যে প্রশাসন, পুলিশ নিষ্ক্রিয়, সেনাবাহিনী নিষ্ক্রিয়, আমাদেরকে হামলায় তাদেরকে সুযোগ করে দেওয়া হয়েছে। তাহলে এই অবস্থা কেন হলো? তো এর জন্য আমি মনে করি এনসিবিও আগে থেকে তাদের আরও সতর্কতা অবলম্বন করা উচিত ছিল। কারণ এর আগে আপনার মনে আছে যে একবার সেনাবাহিনীর উপরে কিন্তু গোপালগঞ্জে এবারে হামলা হয়েছিল 5 তারিখের পর। সুতরাং গোপালগঞ্জ এবং ওখানে আপনার দেখবেন যোগাযোগের ক্ষেত্রেও খুব একটা জটিল সমীকরণ, ওখানে একটা মাত্র রাস্তা। তো সুতরাং এই সকল ক্ষেত্রে আমি মনে হয় এনসিবি যে প্রোগ্রামগুলো এখন করছে তাদেরও অত্যন্ত সতর্কতার সাথে আগামী দিনে প্রোগ্রাম, কারণ আপনি এই গণতান্ত্রিক শক্তির উপর আঘাত মানে এইটা যারা আমাদের ফেসিস্ট তারা কিন্তু তাদেরকে উৎসাহিত করে। সুতরাং এমন কোনো পরিস্থিতি আমাদের তৈরি করা উচিত হবে না যে এইটা ফেসিস্ট বা পরাজিত শক্তিকে আরও নব উদ্যমে তাদের কর্মসূচি শুরু করে আমাদের এই অগ্রযাত্রাকে তারা ব্যাহত করতে পারে। কিন্তু আনিস আলমগীর ভাই বেশ কয়েকটি পয়েন্ট তুলে এনেছেন যে এটাকে জিয়ে রেখে নির্বাচন বানচালের আবার হতে পারে। আমি তো বলছি যে কোনো মহলের হাতে ষড়যন্ত্র থাকতে পারে,
কারণ অনেকে তো গোলাপানিতে মাছ শিকার করতে চায়। আপনি দেখবেন আমরা বাংলাদেশে এই যে আমরা একটা কথা বলি যে আমাদের আজকে এই শেখ হাসিনার ওয়ান পয়েন্ট যেটা কি ছিল, হাসিনা পতনের পর একটা গণতান্ত্রিক বাংলাদেশ আমরা তৈরি করা। এখানে এনসিপি নাগরিক কমিটির একটা, তখন তো তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল। বৈষম্য কি ছিল? মেইন তো আন্দোলনটা ছিল চাকরির ক্ষেত্রে বৈষম্য। কিন্তু এই আজকের দিনে এই যে আবু সাইদকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হলো, আজকে থেকে কিন্তু আন্দোলনটা নতুন একটা মাত্রা যোগ হয়েছে। তখন কিন্তু আপামার জনসাধারণ সব যুক্ত হয়ে সরকার পতনের আন্দোলনে এটা রূপ নেয়। তো সুতরাং সেই পরিবর্তনটাকে যদি আপনি করতে হলে আমাদেরকেও সেভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আমরা মনে করি এতদিনে এই যে আমাদের নির্বাচন বলেন, আমাদের সংস্কার বলেন, বিচার বলেন, এই সকল বিষয়ে আমাদের এতদিনে আমাদের সংকট সমাধান হয়ে যেত বলে আমার ব্যক্তিগত বিশ্বাস। কিন্তু আমরা এমন কিছু দাবি দেওয়া উত্থাপন করেছি যা এর মধ্যে একটা ব্যাপক প্রতিবন্ধকতা তৈরি করছে। যেমন আপনি বলবেন আমাদের এখন সেকেন্ড রিপাবলিক দরকার, আমাদের সংবিধানকে ছুঁড়ে ফেলে দিতে হবে, আমাদের রাষ্ট্রের মূলনীতি চেঞ্জ করে দিতে হবে। এই সকলগুলি আমাদের মধ্যে কিন্তু একটা বিভাজন তৈরি করেছে। সেই বিভাজনের সুযোগ নিচ্ছে আজকে ফ্যাসিস্ট সরকারটা, যার জন্য রাজনৈতিক যে শক্তিগুলি আছে তাদেরকে অত্যন্ত দায়িত্বশীল আচরণ যদি আগামী কয়েকটা মাস না করে, তাইলে হয়তো বাংলাদেশ আরো চরম বিপর্যয়ের মধ্যে পড়তে পারে। ফয়সাল মাহমুদ শান্ত, যেই প্রশ্নটা অনেকেই দেখলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে, আনিস আলমগীর ভাইও তুললেন যে আজকে জুলাই অভ্যুত্থানের 1 বছর, এই 1 বছরে কেন স্পর্শকাতর একটি জেলা গোপালগঞ্জেই আপনাদেরকে এই সমাবেশ করতে হবে? আবার আগের দিন রোড টু গোপালগঞ্জ, যেখানে আপনারা পদযাত্রা করছেন, সেখানে আপনাদের নেতারা কেন উস্কানি দিল যে রোড টু গোপালগঞ্জ এই করে ফেলবো, এই করে ফেলবো, এবং এটাকে শক্তি প্রদর্শন, মৌচাকে ঢিল, এই ধরনের মন্তব্য কিন্তু আনিস আলমগীর ভাই করেছেন। ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা শুনছেন আমি প্রথমে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার গলাটা একটু বসে গেছে, আমি পদযাত্রায় ছিলাম। দেখেন, আনিস আলমগীর ভাই যে কথাগুলো বললেন, আমার কাছে আমি জাস্ট কিছু পয়েন্ট এখানে ফাইন্ড আউট করতে চাই, দর্শকরা বিবেচনা করবেন সেই বিষয়গুলো। আর তিনি প্রথম বলেছেন, আমি একবারে লাইন বাই লাইন কোট করছি, যে যেভাবে আবু সাইদকে গুলি করা হয়েছে সেভাবে আজকে ছাত্রলীগের হচ্ছে যারা ওখানে মারা গেছে, বা হয়তো পুলিশের গুলিতে কিংবা নিজেদের সংঘর্ষে, যে এখন পর্যন্ত আমরা কারণটা জানি না, সেভাবে মারা হয়েছে। এই দুইটা ঘটনাকে এক কাতারে নিয়ে আসা হয়েছে। যে কোনো মৃত্যুই আসলে কাম্য না, কিন্তু দুই আবু সাইদের অ্যাক্টিভিটিস, এবং আপনি একটা নাগরিক সমাবেশ করতে যাচ্ছেন, সেই সমাবেশে আপনাকে মেরে ফেলার হুমকি, এবং আপনার গাড়ি বহরে হামলা, ককটেল হামলা, ডিসি অফিসে আটকে রাখা, আগুন দিয়ে দেয়া, এবং সেই জায়গায় সেইটাকে প্রতিহত করা, এই দুইটা বিষয়কে এক করে দেখছেন, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, তিনি বলছেন যে শেখ মুজিবুর রহমানের প্রতি মানুষের একটা ভালোবাসা আছে, এটা অস্বীকার করতে কোনো সমস্যা নাই। যেমন তিনি শহীদ জিয়াউর রহমানের কথাও বলেছেন, তার প্রতি মানুষের ভালোবাসা আছে। আমরা বগুড়ায় প্রোগ্রাম করেছি, ভালোবাসা আছে। আবার শহীদ জিয়াকে কেউ অপছন্দও করতে পারেন। আমাদের নাহিদ ইসলামকে গণঅভ্যুত্থানের 1 দফার ঘোষক হিসেবে অনেকে ভালোবাসেন, আবার কেউ অপছন্দ করতে পারেন। কিন্তু তিনি বলছেন, আনিস আলমগীর ভাই বলছেন, যে জাতীয় নেতাকে যখন আপনি তার বিরুদ্ধে কথা বলবেন, তখন এটা একটা উল্টা প্রতিক্রিয়া তৈরি হয়, যেটা আজকে হয়েছে। দেখেন, তিনি এই ঘটনাটাকে একটা পরিকল্পিত সন্ত্রাসী হামলাকে তিনি একটা প্রতিক্রিয়া হিসেবে দেখছেন, এটাকে সন্ত্রাসী ক্রিয়া হিসেবে দেখছেন না। এই যে মানে একটা ঘটনার তো বিভিন্ন ধরনের ভাষার মধ্য দিয়ে নর্মালাইজ করা এবং বিভিন্ন লেন্সে দেখা, এই জিনিসগুলো আসলে খুবই দুঃখজনক। যে একটা সংগঠিত সন্ত্রাসী হামলা, আমরা তো বগুড়ায় প্রোগ্রাম করেছি, আমাদের জিয়াউর রহমানের বিরুদ্ধে অনেক কথা থাকতে পারে, কিংবা হচ্ছে বিএনপির বিরুদ্ধে আমাদের অনেক বক্তব্য থাকতে পারে, বিএনপির আমাদের বিরুদ্ধে অনেক বক্তব্য থাকতে পারে। এখন এই জন্য কি বগুড়ায় গেলে বিএনপি আমাদের উপর হামলা করবে, বা হচ্ছে বিএনপি এক জায়গায় গেলে সেখানে হামলা করবে? দেখেন, এটা যে প্রতিক্রিয়া না, এটা যে ক্রিয়া, সেটা আরো অনেক আগে প্রমাণিত হয়েছে। ওখানে বিএনপির একজন দলীয় নেতাকে খুন করা হয়েছে 5 আগস্টের পরে। তার মানে এটা যে প্রতিক্রিয়া, মৌচাকে ঢিল মারার মধ্য দিয়ে এটা ঘটেছে তা না। মানে গোপালগঞ্জে যেটা হয়েছে, বাংলাদেশে আওয়ামী লীগের স্বৈরাচারের পতনের পরে 2টা ঘটনা ঘটেছে। একটা হচ্ছে, যাদের ক্যাপাসিটি ছিল তারা সবাই দেশের বাইরে পালিয়ে গেছে, শেখ হাসিনা সহ। যাদের ক্যাপাসিটি ছিল না, এই সমস্ত সন্ত্রাসীরা সবাই গিয়ে গোপালগঞ্জে বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছে। এবং এই ঘটনাটা তো এরকম না যে আমরা আবু সাইদের, দেখেন আমাদের একটা দেশব্যাপী রোড মার্চ পৃথিবীতে পলিটিক্সে খুব কমন, এটাকে আর ব্যাখ্যা করার প্রয়োজন নেই, এটা সবাই আমরা বুঝি। আমরা এই রোড মার্চটা নিয়েছি, আমাদের টার্গেটটাকে, আমাদের টার্গেট হচ্ছে আমরা শহীদ আবু সাইদের কবর জিয়ারত দিয়ে শুরু করব, শহীদ ওয়াসিমের কবর জিয়ারত দিয়ে আমরা এটা কমপ্লিট করব। সেই রোড ম্যাপে আমরা উত্তরবঙ্গ ঘুরে, আমরা খুলনা দক্ষিণবঙ্গ দিয়ে আমরা একেবারে এই ম্যাপটা আমরা ঢুকেছি এখানে কিন্তু। এবং এটা 1 মাস আগে প্রকাশিত একটা রোড ম্যাপ, এমন না যে আমরা আজকে আবু সাইদের কবর জিয়ারত করতে যাবো, আবু সাইদকে এখানে ছোট করার আজকে দিন, এরকম কোনো ইস্যুই নেই। একটা প্রকাশিত একটা ঘটনা। এখন যেটা বললেন যে প্রশ্ন হচ্ছে যে
আমরা কেন আসলে এটাকে রোড মার্চ কিন্তু না শান্ত, আপনি বললেন যে হ্যাঁ গোপালগঞ্জ তার বিচ্ছিন্ন কোনো জেলা না বাংলাদেশে, দ্বীপ না, সেখানে তো বিচ্ছিন্ন কোনো দ্বীপ না, সেখানে তো যে কেউ সমাবেশ করতেই পারে, সেটা ঠিক আছে, কিন্তু 5 আগস্টের পরে গোপালগঞ্জে বিএনপির একজন নেতা খুন হয়েছেন এবং সেনাবাহিনীর গাড়িতে আগুন দেওয়া হয়েছে, এবং গোপালগঞ্জে গেলে কি হবে, ঢুকতে দেওয়া হবে না, ঢুকলে বের হতে দেওয়া হবে না, এই ধরনের বক্তব্যগুলো তো আসছিল, কিন্তু সেই ক্ষেত্রে আপনারা কতটুকু সতর্ক ছিলেন বা আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থানটা কি ছিল? ভালো প্রশ্ন। বিষয়টা হচ্ছে যে এই বক্তব্যগুলো আসছে এবং এই জন্যই আমরা এটা মনে করি যে আমাদের ওই গত রাতে একটা পোস্ট দেওয়া যে রোড মার্চ টু গোপালগঞ্জের আগেই এই ধরনের বক্তব্য মিডিয়ায়, সোশ্যাল মিডিয়ায়, আওয়ামী লীগের পেজ থেকে নানা জায়গায় এটা আসছে। তার মানে ওইটা আর টেকে না যে আসলে এটা ওইটার কারণে প্রতিক্রিয়া হয়েছে, এটা আসছে। এখন প্রশ্ন হচ্ছে আমরা আসলে তারপরে ওখানে কেন গেলাম বা গেলে আসলে কতটুকু সতর্কতা ছিল। দেখেন আমাদের জায়গাটা কি, আমরা এখানে মানে অনেকেই আমরা দুইটা জিনিস এখানে করণীয় ছিল। একটা হচ্ছে যে আমরা ওইটা প্রতিহত করার জন্য আপনারা দেখছেন যে অন্যান্য জেলা থানায় হাজার হাজার মানুষ আমাদের পথসভায় হয়েছে, আমরা সেই মানুষগুলোকে বাস ভরে নিয়ে এসে গোপালগঞ্জে আমরা একটা শক্তি প্রদর্শন করতে পারতাম এবং তাদেরকে আমরাও আমাদের দেশীয় অস্ত্র, লাঠি, ছোটা নিয়ে আমরা প্রতিহত করতে পারতাম। আর একটা হচ্ছে যে আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করে সেটার একটা সিকিউরিটি এনশিওরিটি নেওয়া। আমরা মনে করছি কি যে আমরা যদি শক্তির প্রদর্শন করি, গোপালগঞ্জে আজকে হয়তো 200 মানুষ ছিল হামলাকারী, এই 200 মানুষকে 2000 মানুষ দিয়ে প্রতিহত ইজিলি করা যেত। তাহলে কি হতো? তাহলে হয়তো আজকে এখানে 100 লাশ পড়তো, 50টা লাশ পড়তো। আমরা এই লাশের রাজনীতি চাই নাই। আমরা আইন শৃঙ্খলাকে বারবার বলছি, সেনাবাহিনীকে বলছি, র্যাবকে বলছি, ডিসিকে বলছি, এসপিকে বলছি, তারা এনশিওর করার পরে আমরা ওই জেলায় ঢুকছি। একেবারে আমরা যখন ঢুকি, আমাদের দেখবেন যে প্রোগ্রামটা 11টা শুরুর কথা, আমরা 12:30টায় ঢুকছি, কারণ তারা আমাদেরকে ক্লিয়ারেন্স দিয়েছে, স্পষ্ট ক্লিয়ারেন্স দিয়েছে যে আপনারা এখন ঢুকতে পারেন। তারপরে আমরা ঢুকছি, তার মানে আমাদের প্রস্তুতি কিন্তু ঠিক ছিল। এখন এখানে আরো একটা ন্যারেটিভ দাঁড়াইছে যে আমাদের লোকজন ওখান থেকে একটা হামলা ধাওয়া খায় হচ্ছে পালায় আসছে। আসলে আমরা এই ধরনের অপমানজনক ন্যারেটিভও নিতে চাই, কিন্তু আমরা একটা ন্যারেটিভ ভাঙতে চাই যে আমরা ওখানে হামলা করে এক ধরনের রক্তপাতের সূত্রপাত করতে চাই নাই। আমরা সংঘর্ষটাকে এড়াইতে চাইছি এবং আমরা আইন শৃঙ্খলা বাহিনীর উপরেই নির্ভর করতে চাইছি। আমি যেটা সর্বশেষ বলতে চাই সেটা হচ্ছে যে আওয়ামী লীগের যে স্বৈরতন্ত্র, এটা আসলে আপনি দেখবেন যে শেখ হাসিনার বিরুদ্ধে কোটার কথা বলছে, কোনো ধরনের তার ক্ষমতা নিয়ে প্রশ্ন করে নাই, তাতেই সে মানুষ মেরে ফেলছে। সেই আদর্শ তো এরা বহন করে। এখানে তো আলাদাভাবে যদি আপনি তাদেরকে এই মুজিবের কবর, তারপরে হচ্ছে এখানে এলাকার সেন্টিমেন্ট, এই সমস্ত বিষয়গুলো দিয়ে আনিস ভাইরা যেটা করেন, ওই এলাকার সাধারণ মানুষ যারা এই ধরনের হত্যাকাণ্ড সমর্থন করেন, ওই এলাকায় হয়তো 10% 20% মানুষ আওয়ামী লীগ করে সক্রিয়ভাবে, এর মধ্যে হয়তো 5% 2% মানুষ এরকম সন্ত্রাসী, বাকি যে 90% মানুষ তাদেরকে ছোট করা হয়, তাদেরকে মনে করা হয় যে ওই গোপালগঞ্জের মানুষরা মনে হয় এই ধরনের হামলাকে, এই ধরনের সন্ত্রাসী কার্যক্রমকে সমর্থন করে। এটা হচ্ছে কমপ্লিটলি একটা সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠীর একটা অ্যাক্টিভিটি। এটা আজকে কিছুক্ষণ আগেই এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ব্রিফ করেছেন, যেটি শান্তও বলছিলেন যে গোপালগঞ্জ নিয়ে যে একটা মিথ ছিল, সেই মিথটা এনসিপি ভেঙে দিয়েছে। আমি ওটা বলার আগে ছোট ভাই একটা ভুল বুঝছে, আমি এটা একটু ক্লিয়ার করতে চাই। একটা হচ্ছে যে আমি আউটসাইডকে যে গুলি করেছে আর এই 4 জনকে গুলি করেছে, এটা আমি গুলি করার পুলিশের ভূমিকা নিয়ে বলছি। পুলিশ, আমাদের ঘটনা হচ্ছে যে আমরা পুলিশকে অস্ত্র সজ্জিত করি, কিন্তু তারা যে এই ধরনের এজিটেশনগুলো কিভাবে দমন করতে হয় সেটা জানে না। আবু সাইদের গুলিতে যেটা লেগেছিল, তাকে পায়ে মারতে পারতো, তাকে সামনাসামনি গুলি করেছে, যেটা আমাদের সবার হৃদয়ে লেগেছিল, সবাই দেখেছে সেই দৃশ্য। তাকে কি পায়ে মেরে কি আহত করা যেত না? সে কি অস্ত্র ধরেছিল? সে তো অস্ত্র ধরা ছিল না। তেমনি আজকে যাদেরকে মারা হলো, তারাও তো কোনো না কোনো মায়ের সন্তান, তাদেরকে তো আপনি পায়ে মারতে পারতেন, তাদেরকে কেন গুলি করে মারতে হবে? গুলি করে মারা। এবং আজকে আমাদের যে বাহিনীর, সেনাবাহিনী একটা অভূতপূর্ব ভালো দায়িত্ব পালন করেছে আমি বলবো। তারা যে থ্রেট দিয়েছিল এনসিপির তরফ থেকে, বঙ্গবন্ধুর বা এনসিপিকে যারা ভালোবাসে, গুজব ছড়ায় দেশে বিদেশে থেকে, বঙ্গবন্ধুর কবর আক্রমণ করতে যাচ্ছে, গুড়িয়ে দেওয়া হবে, সেনাবাহিনী সেখানে ভালো করে টহল দিয়েছে। এটা একটা বড় ধরনের কাজ, যে একটা মানে বড় এক ধরনের বিপর্যয়, একটা জাতীয় ন্যাক্কারজনক ঘটনা, যেটা 32 নম্বরকে গুড়িয়ে দিয়ে করেছি আমরা, সেটা আবার আরেকটা ধরনের ন্যাক্কারজনক ঘটনা থেকেও আজকে জাতি রক্ষা পেল। যেটা আমি কথা বলছিলাম যে মুজিব কথা বলে কর্মসূচি ছিল না ভাই, এটা পরিষ্কার করলাম আর কি বলার ক্ষেত্রে। কোনো আমাদের ক্লিয়ার টাইমিং, একবার মিনিটের রোডম্যাপ ছিল যে তোমরা করো না, কিন্তু তোমাদেরকে যারা উৎসাহ দেয় তারা তো বলেছে। কিন্তু আমাদের একবার রোডম্যাপ, আমরা কখন বেরোবো, ঠিক আছে, আমি কোথায় যাবো, এটা ডিটেইল ছিল। আর হচ্ছে যে এই যে এটা উস্কানি ছিল না, কেন উস্কানি থাকবে না? হাসনাত এন্ড আদার্স,
তারা মঞ্চে দাঁড়িয়ে বলছে মুজিববাদের কবর রচনা করা হবে, মুজিববাদ মুর্দাবাদ। তা আপনি তার এলাকায় দাঁড়িয়ে বলতেছেন যে মুজিববাদকে কবর রচনা করবেন, এটা তো আপনি আজকে জুলাইয়ের 1 তারিখ থেকে কোথাও বলেন নাই। জুলাইয়ের 1 তারিখ থেকে আপনি কোথাও যত সমাবেশ করেছেন কোথাও বলেছেন মুজিববাদে কবর অনেক রচনা জায়গায় করবেন? মিনিমাম এটা তো- 10 জায়গায় এটা বলেছে। তো অনেক জায়গায় আমরা বলেছি। অনেক জায়গায় বলা, আর ওই জায়গায় বলা এক ধরনের একদম স্পষ্ট চ্যালেঞ্জ এবং উস্কানি। নাহিদ যেটা এখন বলছে যে আমরা সেই জায়গায় আমরা একটা মিথ ভেঙেছি, অবভিয়াসলি এটা মিথ ভাঙা হয়, কিন্তু জাতি কি দেখেছে? নাহিদরা আজকে 1 তারিখ থেকে সারা বাংলাদেশে যে পদযাত্রা করেছে, আমি ব্যক্তিগতভাবে খুবই খুশি হয়েছি যে আমাদের তরুণরা যেখানে যাচ্ছে একটা অভূতপূর্ব সাড়া পাচ্ছে। তাদেরকে মানুষ দেখতে আসছে, তারা কথা বলছে। আমি জানি না ভোটের ভাগ্য কি হবে, কিন্তু তাদেরকে দেখতে আসছে, কথা হচ্ছে, জমায়েত হচ্ছে, কিন্তু স্বতঃস্ফূর্ততা আছে সেখানে। কিন্তু আজকে কি হলো? আজকে তারা পুলিশের শেল্টার নিতে হয়, সেনাবাহিনীর শেল্টার নিতে হয়, র্যাবের শেল্টার নিতে হয়, এত সরকারের শেল্টার নিতে হয়। সরকারের 2 জন মন্ত্রী ওয়াজ করছে পুলিশের কার্যালয়ে বসে, কিভাবে কি হচ্ছে নজরদারি করছে এবং নির্দেশ দিচ্ছে। তার মানে কি পুরো রাষ্ট্র মেশিনারিজকে তারা ব্যবহার করে একটা সমাবেশ করতে যাচ্ছে এটাতে। এবং আপনি যদি খেয়াল করে দেখেন, সরকারের তরফ থেকে একটা বিবৃতি দেওয়া হয়েছে। এই বিবৃতিতে মায়া কান্না করা হচ্ছে যে সমাবেশ করতে দেওয়া হচ্ছে না, এটা মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। কিন্তু 4 জন লোক যে মারা গেল, একটা টু শব্দ নাই। তারা কি কুকুর বিড়াল? তারা যেই জায়গারই হোক, যেই দেশেরই হোক, যেই এলাকারই হোক, তারা তো মানুষ। তাদের জন্য কোনো একটা লাইন আছে সরকারের তরফ থেকে? নাই। তার মানে কি দাঁড়ায়? তার মানে দাঁড়ায় যে এনসিপি সরকারের ছত্র ছায়ায় থেকেই শুধুমাত্র রাজনীতি করবে। কিন্তু আমরা সেটা চাচ্ছিলাম না। আমরা চাচ্ছিলাম যে তাহলে সরকার চলে গেলে তাদের পরিস্থিতি কি হবে? আজকে এটা তো ট্রায়াল হলো যে আজকে তাদের গায়ে আঘাত করলো, এটা যে আগামী দিন বিস্তৃত হবে না তার কোনো ঠিক আছে? এবং সরকার, আমি শেষ করে দিচ্ছি, সরকার শেষ হলে তাহলে তাদের রাজনীতি কোথায় যাবে? তাদের তো উচিত যে পুলিশ ছাড়া যাবে জনতার কাছে, তারা জনতার নেতা হবে। তারা কেন ছত্রছায়া নিয়ে নেতা হতে যায়? জি মোশাররফ ভাই, যেটি শান্ত বলছিলেন যে ডিসিএসপি মানে নিরাপত্তার বিষয়টি নিশ্চয়তা দেওয়ার পরেই তারা গোপালগঞ্জে গিয়েছিলেন এবং তারপরে এই ঘটনাটি ঘটলো। তার মানে কি আইন শৃঙ্খলা বাহিনী খুব একটা সিরিয়াস ছিল কিনা? না, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর বিষয়ে আমরা 5 তারিখ পর থেকেই বলে আসছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের ভূমিকা কাঙ্ক্ষিতভাবে পালন করতে পারছে না, বরং অনেকটা নিষ্ক্রিয়। আপনি দেখবেন এখানে শান্ত কিন্তু একটা কথা বলেছে, তাদের 11টা প্রোগ্রাম ছিল, এনসিপি গিয়েছে ওখানে 12:30টায়। তাহলে নিশ্চয়ই এই 1.5 ঘন্টা যে সময়টা প্রশাসন নিয়েছে, কোনো প্রস্তুতি তাদের ছিল? তো এই প্রস্তুতি থাকার পর এখানে এই ঘটনা ঘটার কথা না। বরং আপনি একটা জিনিস দেখবেন, আমরা এই সরকারের কিছু কিছু সিদ্ধান্তের ক্ষেত্রে চরম দুর্বলতা আছে। আপনি দেখেন 5 তারিখ পর বহু মামলা হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা আমরা দেখলাম, উনি বলেছে যে ঢালাওভাবে যে মামলা হয়েছে আসামিদের গ্রেপ্তার করা যাবে না। কিন্তু এই 2000 লোক মারা গেছে, কেউ না কেউ তো এই ঘটনার সাথে সংশ্লিষ্ট। তা আপনি যদি কাউকে না ধরেন তাহলে মামলাগুলি হলো কেন? তাহলে 2000 লোককে কে হত্যা করেছে? অর্থাৎ সরকারের একটা দ্বিচারিতা আছে এখানে। সরকারের স্পষ্ট করতে হবে তারা কি চায়। তারা এক সময় ওই যে কথা আনিস আলমগীর বলেছে, মানুষ মনে করে যে সরকারের ছত্রছায়া এনসিপি। তাইলে বাংলাদেশের অন্য রাজনৈতিক দলগুলির প্রতিও তো আপনার একটা সমান চোখে আপনাদেরকে দৃষ্টি দিতে হবে। সেক্ষেত্রে তাদের মধ্যেও কিন্তু একটা বিক্ষুব্ধতা আছে। সুতরাং আমি মনে করি সরকার যদি সঠিক সিদ্ধান্তগুলো নিতে পারে, এবং আজকে এনসিপির যে হামলা, আমরা যে কথাটা বলি যে ফেসিস্ট পালিয়ে গেছে, তা আজকে তো প্রমাণ হয়েছে তার দোসররা বাংলাদেশে এখনও আছে, তারা এখনও নৈরাজ্য সৃষ্টি করে, এখনও তারা আগামী দিনে করবে বলে একটা মহড়া দিচ্ছে। সুতরাং সরকার যদি সঠিক পদক্ষেপ গ্রহণ না করে, তাহলে আগামী দিনে আমরা জাতি হিসাবে আরো কঠিন পরিস্থিতির মোকাবেলা করতেই হবে আমার। জি শান্ত, আপনাকে আমি প্রশ্ন করব না, শুধুমাত্র যদি কোনো কিছু যোগ করার থাকে। আমি একটা বিষয়ে খুবই স্ট্রংলি দ্বিমত করতে চাই, সেটা হচ্ছে এনসিপি যদি সরকারের ছত্রছায়ায় থাকতো তাহলে আমাদের এই পরিস্থিতিটা আজকে হইতো না। যেমন আমরা যে 1.5 ঘন্টা অপেক্ষা করছি, পুলিশকে আগে জানাইছি, পুলিশ কিন্তু সেই ক্যাপাবিলিটি দেখাইছে, এমন না পুলিশের বা সেনাবাহিনীর ক্যাপাবিলিটি নাই। কিন্তু সরকারের পক্ষ থেকে, পুলিশের পক্ষ থেকে এনসিপিকে সহযোগিতা তো করেই না, একটা সাধারণ একটা রাজনৈতিক দল হিসেবে যতটুকু সহযোগিতা বা যতটুকু রাইটস তার আছে সেইটা দেওয়ার জন্য সরকারের যতটুকু সিরিয়াসনেস দেখানো দরকার, সেই সিরিয়াসনেসটুকু আজকে এনসিপির এখানে দেখায় না। দেখে এনসিপির প্রথম 10 জন নেতা, আহ্বায়ক, সদস্য সচিব সহ
ওইখানে ছিল এবং প্রত্যেকে মৃত্যু ঝুঁকির মধ্যে ছিল। এই রকম অবহেলা, এটা এনসিপির নেতৃত্ব এবং গণঅভ্যুত্থানের নেতৃত্ব, এই দুই জায়গায় সরকার অবহেলা করছে। মোশাররফের সাথে একেবারেই একমত যে সরকারের এই জায়গাটা পরিষ্কার করা উচিত। তারা কি এই 8টা 5টা অফিস টাইম করে এই উপদেষ্টার সময়টা লম্বা করে তারা কি ক্ষমতা ভোগ করবেন, নাকি তারা কিছু মৌলিক দায়িত্ব পালন করে নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করে যাবেন? তারা যদি এটাই মনে করেন যে তারা 8টা 5টা অফিসের মতো করে এনজি অফিস চালায় তারা হচ্ছে এই ক্ষমতাটা লম্বা করবেন, ভোগ করবেন, এবং তারা এই গণঅভ্যুত্থানের কোনো আকাঙ্ক্ষাকেই তারা ধারণ করবেন না, পুলিশের কোনো সংস্কারের কোনো নাম নাই, কোনো সাসপেনশনের কোনো নাম নাই, এক হত্যাকারীকে আরেক জেলায় পাঠানো হয়েছে, এক গুলিকারীকে আরেক জেলায় পাঠানো হয়েছে, এইভাবে যদি চালায় তাহলে এই সরকারকে আমাদের একটা দেশের ক্যাওয়াসিক স্বার্থে হয়তো আমরা এখনো এই সরকারকে আমরা গ্রহণ করছি, কিংবা এই সরকারেরকে আমরা এখনো চাচ্ছি যে সরকার নিজে ভালো হয়ে দেশটা পরিচালনা করুক, কিন্তু এই সরকার তাহলে কোনো রাজনৈতিক দলই আর গ্রহণ করার মতো জায়গা থাকবে না। কারণ এই যে আজকের যে গোপালগঞ্জে হামলা এবং আগে যে গোপালগঞ্জে বিএনপি কর্মীকে হত্যা, এই জিনিসগুলো পরিষ্কার ইন্ডিকেট করে সরকারের অবহেলা, দায়িত্বহীনতার মধ্যে দিয়ে স্বৈরাচারের সহযোগীরা, স্বৈরাচারের সদস্যরা, এই সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠীর সদস্যরা বাংলাদেশে বেড়ে উঠছে, অর্থের যোগান নিয়ে আসছে, সন্ত্রাসী কার্যক্রমের চেইনটা বৃদ্ধি করছে, যে কারণে ওইখানে এত ফোর্স থাকার পরেও তারা দফায় দফায় হামলা করতে সক্ষম হয়েছে। এটা একদিনে হয় না, গত 15 দিন যাবত তারা বিভিন্ন জেলা থেকে সন্ত্রাসীদেরকে এখানে অ্যাকোমোডেট করছে। এটা নিশ্চয়ই গোয়েন্দা বাহিনীদের কাছে এটার তথ্য ছিল, এটার ছিল, কিন্তু সরকার আমাদের প্রতি চরম এখানে অবমাননা করছে এনসিপির প্রতি। জি, আনিস আলমগীর ভাই, যেহেতু আর 1 মিনিট সময় আছে, সাথে আমি জি, একটু একমত। তাহলে সরকারের আসলে কি না, করছে? ও সরকারের যেটা বললো, মতলবটা যে কি? মোশাররফ ভাই যেটা বললো, সরকারের লোকজনকে বসে বসে খাওয়ার জন্য, তাদের টেনিওর বাড়ানোর জন্য আছে নাকি? এবং এটা তো গোয়েন্দাদের একটা বড় ধরনের যেটা বললো যে এতটা সময় মিটিং হবে, মিটিংয়ে উপস্থিত লোকজনও আছে, পুলিশ সেখানে ছিল, প্রথম যে হামলা হলো পুলিশ পালিয়ে গেল, তার মানে কি পুলিশ কি চেয়েছিল এই ধরনের ঘটনা একটা ঘটুক? কিংবা নেপথ্যে কেউ ছিল যে এই ধরনের একটা ঘটবে এবং সেটা আবার সারা দেশে ছড়িয়ে পড়বে? তার মানে এই আন্দোলন আরও দীর্ঘায়িত হবে। এবং আমি যেটা বলছিলাম শুরুতে, এবং এই নির্বাচনকে বানচাল করার জন্য কোনো প্ল্যান, এবং যারা ক্ষমতায় বসে আছেন তাদের ক্ষমতা আরও দীর্ঘায়িত করা, এবং এটা দিয়ে যারা নির্বাচন চাচ্ছে তাদেরকে হতাশ করা, এবং যারা চাচ্ছে না তারা আরও দীর্ঘদিন ক্ষমতায় না থেকেও, ক্ষমতায় না গিয়েও ক্ষমতা যারা ভোগ করছেন এখন, তারাও এনজয় করবেন। এটা তো আমাদের উচিত ছিল। আপনি যে কোশ্চেন করতে চাচ্ছিলেন। জি, তাহলে সরকারের মতলবটা কি এটাই যে কোন একভাবে ক্যাওয়াস করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে ক্ষমতাটাকে দীর্ঘায়িত করা? আপাত দৃষ্টিতে তো তাই, জি, কারণ মোশাররফ সরকার ভাই। তো এটা, হ্যাঁ, সরকারটা তো সরকার প্রমাণ দিতে আজকে- পারেনি আজকে যে তারা চায় না এই এটা। ব্যাপারে তো একটা সংশয় সবার মধ্যে আছেই, যে সরকারের কোনো উপদেষ্টা একটু ক্ষমতাটা উপভোগ করতে চায়। এবং তাদের, আপনি যেমন একটা কথা, এই যে সেন্ট মার্টিন আমরা যেতে পারি না, কেন যেতে পারি না? কোনো জবাব আছে সরকারের পক্ষ থেকে? আজকে আপনারা এই যে একটা শো করা উচিত ওদের, যারা দায়িত্বরত সেটা তো তাদেরকে নিয়ে। বলছে পরিবেশগত কারণে। না, কেন আমরা যেতে পারছি না? কেন এর আগে পরিবেশ কি নষ্ট হয়ে গেছিল? এই সকল প্রশ্নের জবাব তো আমাদের কাছে নাই। এই যে হঠাৎ আপনি দেখলেন মানবিক করিডোর দিতে হবে, চিটাগাং বন্দর দিয়ে দিতে হবে, আসলে কি দিয়ে দিয়েছে না আছে তো আমরা জানি না। এইসব জিনিসগুলি আমাদের জনগণের কাছে, নাগরিকদের কাছে স্পষ্ট করতে হবে তারা কি চায়। অনেক কিছু তাদের মনে হচ্ছে আমাদের কাছে যে অনেক তাদের কর্মসূচি হিডেন, এগুলো যদি আপনি প্রকাশ্য না করেন তাহলে কিন্তু আজকে রাজনৈতিক দলগুলি দেখেন, জুলাইয়ের 1 বছরের মধ্যে আমাদের মধ্যে অনেক অনৈক্য তৈরি হয়েছে। কোনো মহল তো এই অকল তৈরি করছে। আগামী দিনে কিন্তু ওই ঐক্যের মাত্রাটা বাড়বে, বরং যেই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আবু সাঈদরা জীবন দিয়েছে সেই উদ্দেশ্য আমরা কোনোভাবেই সফল কাম হতে পারবো না। জি, ফয়সাল মাহমুদ শান্ত, আনিস আলমগীর ভাই, এবি মোশাররফ ভাই, তিনজনকেই অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে একই সময়ে। শুভরাত্রি।